এতদিন ধরে আপনারা ঠিক যে প্রতিবেদনের অপেক্ষায় ছিলেন, বারবার একটাই কথা বলছিলেন কবে মানব গুহর ইন্টারভিউ হবে। তবে মানব গুহকে আমরা প্রশ্ন করবো এই যে এত বছরের সাংবাদিকতার ক্যারিয়ারের পর রাজনীতিতে এসে কেমন লাগছে। এমনকি মেমারি বারংবার তৃণমূলে জেতা সিট, সেই সিটে কি হতে চলেছে 26-এ। এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন মানব গুহ। দাদা, নিউজ বাংলায় আপনাকে স্বাগত। প্রথমেই যে প্রশ্নটা করবো, দীর্ঘদিনের সাংবাদিকতার ক্যারিয়ার এখন বর্তমানে রাজনীতির ময়দানে নেমেছে, ঠিক পরিবর্তনটা কি কেমন লাগছে? অনেকটাই পরিবর্তন। একটা জায়গা থেকে মানুষকে জাগানোর চেষ্টা করেছি, মানুষকে আসল খবর পৌঁছে দেওয়ার চেষ্টা করেছি। এবার একসময় ফিল্ড রিপোর্টার ছিলাম, তারপরে স্টুডিও, দুটো সারার পর এবার যেখানে এসেছি একেবারে মানুষের সঙ্গে ডাইরেক্ট, মানে এতদিন তো খবর মানুষের সঙ্গেই হয়েছে, এবার মানুষের কাছে ডাইরেক্ট যাচ্ছি। তৃণমূলের অত্যাচার, অপশাসন, বিভিন্ন সিস্টেমের যে ঘুম ধরে যাওয়ার সিস্টেম, সেগুলো পরিবর্তন করার কথা বলছি। মানুষ দিচ্ছে, ভালো লাগছে। কিন্তু এই যে মেমারি যেখান থেকে আপনি প্রার্থী হয়েছেন, এই সিটটা তো তৃণমূলের জেতা সিট, এখান থেকে তৃণমূলের একটা এগিয়ে থাকার ব্যাপার রয়েছে। এবারে কিরকম ভাবা বুঝছেন? জেতা সিট বলা ভুল, 21 সালে এখানে বিজেপি জিততো, করোনার সময় হাত তুলে গণনা হয়েছে এবং তারপর ওই ভোটের সময় অনেক রকম ছলচাতুরি করে আগেই কাউন্টিং থেকে লোককে ভাগিয়ে দেওয়া হয়েছে, বলে জেতা সিট ঠিক নয়। 24 মার্জিন বেড়েছে, এটাও ঘটনা, কিন্তু সেখানেও আমাদের প্রচারটা খুব একটা ভালো ছিল না। 26-এ মেমারিতে পদ্মফুল ফুটছে, গোটা পশ্চিমবঙ্গে যেমন পদ্মফুল ফুটছে, এখানেও পদ্মফুল ফুটছে, এই নিয়ে কোনো সন্দেহের অবকাশ নেই। তুমি তো এখানে ঘুরে দেখলে, পুরোটাই ঘুরে দেখলে, মানুষের একটা স্বতঃস্ফূর্ত, মানে কি বলবো, প্রচার হয়েছে মানুষের। এবং যারা দেখছো, এই যে যারা আমাদের কর্মী সমর্থক রয়েছে, এটাও খুব বেশি হলে 10%ও নয়। যারা খুব বেশি সাহসী বা যাদের একটু ডোন্ট কেয়ার ভাব আছে, কাউকে তোয়াক্কা করে না, তারা মাঠে নেমেছে এখন অব্দি। আমাদের 90% কর্মী এখনো মাঠেই নামেনি, কারণ 21-এর পর বা 24-এর পর যে অত্যাচার হয়েছে, প্রচুর কর্মী আমাদের মাঠে বসে আছে, প্রচুর সাধারণ মানুষও কিন্তু এখনো সামনে আসেনি। যারা দেখছো তারা একটু সাহসী বা এই এলাকায় আমাদের ভোট আছে তাদের দেখা যাচ্ছে। প্রচুর মানুষ রয়েছে যারা এবার ভোটটা দেবে, তারা প্রত্যেক এবার পরিবর্তন চাই। যেখানে যেখানে গেছি, মেমারি শহর থেকে বাকি আমাদের যে 5টা মন্ডল আছে, বিভিন্ন গ্রামে, মেমারি বিধানসভার যেগুলো জিপি আছে, প্রত্যেকটা অঞ্চলে ব্যাপক সাড়া। এবং মানুষ এটা ঠিক করে নিয়েছে, তারা তৃণমূলকে ভোট দেবে না, তৃণমূলকে সরাবে, তারা এবার পদ্মফুলকে জেতাবে। তাহলে মেমারি বিধানসভায় পদ্মফুল জিতছে, মেমারি বিধানসভায় বিজেপি জিতছে, এবং অবশ্যই ঘরের ছেলে মানব গুহ জিতছে মেমারি বিধানসভা, এটা নিয়ে কোনো রকম কোনো সন্দেহ নেই। সাংবাদিক হিসেবে নির্বাচন কমিশনে অনেক সময় আপনি সমালোচনাও করেছেন, তবে বর্তমানে নির্বাচন কমিশন যে পদক্ষেপগুলো নিয়েছে, এই যে সেনাবাহিনীকে সম্পূর্ণ কন্ট্রোল দিয়ে দেওয়া, বাইক বন্ধ করে দেওয়া ভোটের সময়, এই পদক্ষেপগুলো কি কোনো প্রভাব ফেলবে শান্তিপূর্ণ ভোটের ক্ষেত্রে? দেখো, 25 বছর সাংবাদিকতা করেছি, তারপরে দুম করে প্রার্থী, তো এত তাড়াতাড়ি তো রাজনীতির মতন ভাষা বলতে পারবো না। কথাগুলো আপাতত এই সাংবাদিকদের মতোই হবে। তাই নির্বাচন কমিশনের আগেও সমালোচনা করেছি, এখন প্রার্থী হয়েও করব, কারণ সোজা সাপটা কথা বলাটাই আমার কাজ। নির্বাচন কমিশন তাদের মতো করে কাজ চলছে, এই রাজ্যে ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন করার জন্য তারা চেষ্টা করছে। কিন্তু নির্বাচন কমিশন যাদের দিয়ে কাজ করছে, তারা তো সরকারি প্রশাসন, মমতা বন্দ্যোপাধ্যায় সরকারি প্রশাসনকে দিয়েই তো সব কাজটা করতে হচ্ছে। আমাদের এখানে মেমারিতে যেমন 1 নম্বর হচ্ছে মেমারি থানায় তৃণমূলের খোঁচর বসে আছে, 2 নম্বর হচ্ছে বিডিও অফিসে তৃণমূলের একদম মার্কা মারা খোঁচর গুলো বসে আছে। তারা কি করছে, আমাদের হয়তো 2-3 দিন আগে, 4 দিন আগে আমাদের প্রচারে র্যালির সভা ফেলা হচ্ছে, স্ট্রিট কর্নার ফেলা হচ্ছে, একদম লাস্ট মুহূর্তে। মানে আজকে যেটা 4টের সময় সভা স্ট্রিট কর্নার, সেটা কালকে রাত্রে 10টায় ক্যান্সেল করছে। পরিষ্কার বোঝা যাচ্ছে যে বিডিও অফিসে তৃণমূলের কিছু খোঁচর বসে রয়েছে, তারা এখনো বদমাইশি সেটা করছে। অ্যাকচুয়ালি এরা এতটা নির্লজ্জ না, এদের কোনো লজ্জা নেই, এতটা দিয়ে পাচ্ছে না। বিয়ের জন্য মমতা বন্দ্যোপাধ্যায় দিয়ে আটকাতে হাইকোর্টে গেল, সুপ্রিম কোর্টে গেল, তবু এই তৃণমূলপন্থী সরকারি কর্মীদের লজ্জা নেই। এরা এখনো তৃণমূলকে জেতানোর জন্য চেষ্টা করছে। এরা এবার কিচ্ছু করতে পারবে না। মেমারিতে এবার পদ্মফুলের সুনামি উঠবে। 4th মে এই মেমারিতে পদ্মফুল জিতবে, ঝড় উঠবে এখানে, এটা বলতে পারি। আপনি যে কনফিডেন্সের সঙ্গে বলছেন, আমরা মেমারির যে ইতিহাস দেখেছি, 21 নির্বাচনেও এখানে প্রচুর পরিমাণ হিংসা আমরা দেখেছি, তো আপনাদের কি সেই পরিমাণ সংগঠন আছে এই মুহূর্তে মেমারি বিধানসভায় শান্তি মানে ঠিকঠাক করে ভোট করানোর, ওরকম কোনো গন্ডগোল যাতে না হয়? প্রার্থী যদি কর্মীদের পাশে থাকে, তাহলে সব কর্মী নিশ্চিন্তে থাকতে পারে। ইতিমধ্যেই একটা ঘটনা ঘটেছে, যেখানে আমাদের কর্মীকে অ্যারেস্ট করা হয়েছিল এবং 4 জনকে তাদের বিরুদ্ধে মামলা হয়েছিল। আমি সেই কর্মীর জামিন করিয়েছি, যে 4 জনের বিরুদ্ধে মামলা হয়েছিল সেই 4 জনের আগাম জামিন করিয়েছি। সেই কেসটা কিন্তু আমাদের আইনজীবী লড়ছে। ফলে প্রতিটা কর্মীকে বার্তা দেওয়া গেছে, ভাই যেখানে যা কিছু হবে পার্টি লড়বে, তাদের বিধায়কের প্রার্থী লড়বে। এবার তৃণমূল আর এরকম অত্যাচার করতে পারবে না। যেখানে অত্যাচার হবে সেখানে প্রার্থী নিজে ছুটে যাবে সেই স্পটে।
তৃণমূলের গুন্ডা বাহিনীর সামনে দাঁড়াতে বিজেপি প্রার্থী মানব ঘোষ নিজে স্পটে ছুটে যাবে, সেটা যেখানেই হোক। দেখবে এবার অন্তত এবারে তৃণমূলের গুন্ডার কিন্তু অতটা নেই, এবারে গুন্ডামি অতটা নেই। দু একটা জায়গায় চেষ্টা করেছিল, এখন যেগুলো করছে এই ছ্যাঁচড়ার মতো কাজ, ওই ফ্ল্যাগ ছুড়ে ফেলে দিচ্ছে। কিন্তু মানুষের মনে পদ্মফুল ঢুকে গেছে। মানুষ ঠিক করে নিয়েছে তৃণমূলকে এবার হারাবে, মানুষ ঠিক করে নিয়েছে এবার আর কাউকে ভোট দেবে না। তারা তৃণমূল, সিপিএম, কংগ্রেস কাউকে ভোট দেবে না। এই মেমারিতে পদ্মফুল ফুটছে, ব্যাপক আকারে ফুটছে, দারুণ রেজাল্ট হবে বিজেপির এবার। এই যে প্রার্থী হওয়ার পর আপনি অনেকগুলো প্রতিশ্রুতি দিয়েছেন, তার মধ্যে থেকে অন্যতম প্রতিশ্রুতি দেখছি আপনারা মহিলাদের জন্য কাজ করবেন, বিশেষ করে যারা পড়াশোনা করে তাদের কাউন্সিলিং এর ব্যবস্থার কথা বলেছেন, অনেক কিছু বলেছেন। এবার সাধারণত আমরা দেখি নেতারা যতদিন ভোটে দাঁড়ায় ততক্ষণ এসব প্রতিশ্রুতিগুলো দেয়, ভোটের পরে কি মানব প্রতিশ্রুতিগুলো রাখবে? যে প্রতিশ্রুতিগুলো দিয়েছি সবকটাই রাখার মতন। এবং যেহেতু আবার বলছি, আমি তো নেতা নই, সবে ভোটে দাঁড়িয়েছি, মানে নেতা হওয়ার প্রাথমিক পাঠ সবে শুরু হয়েছে, হাতে করে বলতে পারো। আমি এখন একজন সাধারণ মানুষই আছি, এবং মানুষের কাছে যেটা আমি বলছি দাপটের সঙ্গে বলছি এখনো, সেটা কিন্তু যেগুলো আমি প্রতিশ্রুতি দিয়েছি আমি করে দেখাবো, করবো, এবং মানুষকে সঙ্গে নিয়ে করব। আমি যেটা বলেছি যে রিপোর্টার 5 বছর পর কি করলো সেটা বিচার 5 বছর পর হবে না। বিধায়ক কি করছে সেটার রিপোর্ট কিন্তু 1 বছরের মধ্যে হতে হবে। অর্থাৎ বিধায়ক তার রেজাল্ট কার্ড বার করবে, তার রিপোর্ট কার্ড বার করবে, এবং সেটা মানুষের কাছে বিলি করবে। মানুষ দেখবে যে বিধায়ক কি করেছে 1 বছরে, শপথ নেবার পরবর্তী 1 বছরে বিধায়ক কি করেছে, মানুষ মিলিয়ে দেখবে। আমি যদি বিধায়ক হই, মেমারির মানুষ যদি আমাকে জেতায়, 1 বছরের মধ্যে আমার রেজাল্ট বের হবে, সেখানে আমি দেখাবো যে আমি পাস করলাম না ফেল করলাম। মানুষ চেক করে নেবে যে এই কাজগুলো করেছে, এই কাজগুলো করা হবে, এই কাজগুলো পরবর্তী লিস্টে আছে। এটা প্রত্যেক বছর মানুষের কাছে যাওয়া হবে। তৃণমূল যেমন 2011-তে প্রতিশ্রুতি ছিল মেমারি হাসপাতালের উন্নয়ন করবো, 2026-ও তৃণমূলের ওই একই প্রতিশ্রুতি মেমারি হাসপাতালের উন্নয়ন করবো। আলটিমেটলি কিছুই হয়নি। একটা প্রতিশ্রুতি তার প্রত্যেক বছর থাকতে পারে না, সেটা তো বাস্তবায়িত হতে হবে, সেটা কিন্তু নেই। তাহলে আমি যেগুলো দিয়েছি, আর যে দুটোর কথা তুমি বললে যে এই যে কাউন্সিলিং করানো হবে, 2 রকমের ছাত্রছাত্রীদের কাউন্সিলিং করানো হবে। মেধাবী ছাত্রদের ইউপিএসসি মানে আইএএস, আইপিএস বা ধরো রেল, সর্বভারতীয় পরীক্ষাগুলো যাতে আমাদের মেমারির ছেলেমেয়েরা, মেধাবী ছেলেমেয়েরা খুব ভালো জায়গায় যেতে পারে, এই সমস্ত জায়গাগুলোতে মেমারির ছেলেমেয়েরা বসতে পারে, চাকরি পেতে পারে, তার জন্য খুব কম খরচে আমরা খুব দামি কোচিং করাবো এখানে ছেলেমেয়েদের। আর যারা মেধাবী নয় তাদের জন্য কাউন্সিলিং এর ব্যবস্থা হবে, যে তাদের আয়ের ইনকাম কি হতে পারে। সবাই তার সমান প্রতিভাধর হয় না। যে ছেলেটা ধরো 7-8-এ কোনো রকমে পাস করছে, কোনো রকমে 30-35 পেয়ে পাস করছে, যে ছেলেটা কোনো রকমে ধরো মাধ্যমিক পাস করেছে, সেই ছেলেটার ভবিষ্যৎ কি? একটা ছেলে নম্বর পায়নি মানেই সে খারাপ ছেলে হয়ে গেল, তার কোনো গুরুত্ব সমাজে নেই, এটা তো হতে পারে না। কি সে শুধুমাত্র পার্টিকর্মী হয়ে ঘুরে বেড়াবে, সেটা তো হতে পারে না। ফলে সেই যুবক বা যুবতীরও এখন সোশ্যাল মিডিয়ার যুগ, তাদেরও কিভাবে কেরিয়ার গড়ে উঠতে পারে, যাদের নাম্বার নেই, সেই সিস্টেমটাও চালু করতে হবে। এই জন্য এই প্রতিশ্রুতিগুলো দিয়েছি, এটা আমি করে দেখাবো। যেহেতু মেমারির উন্নয়ন প্রসঙ্গটা উঠে এলো, একটা কথা না বললি না। আমি বিভিন্ন জায়গায় ঘুরে দেখলাম, এখানে আশেপাশে আপনাদের এলাকাতেই মেমারি আমরা অনেকটা উন্নত বলে জানতাম, কিন্তু এখনো অনেক জায়গায় মাটির ঘর রয়েছে, ম্যাক্সিমামটাই মাটির ঘর আমরা দেখতে পেলাম। তৃণমূলের নেতারা এই আবাস যোজনার টাকা কাউকে দেয়নি। 10 জনের টাকা যদি আসে, 1 জনকে দিয়েছে, বাকিরা নেতারাই ঝেপে দিয়েছে। নেতাদের আত্মীয় স্বজনরাই টাকা পেয়ে গেছে বারবার। অধিকাংশ গরিব মানুষ এখানে আবাস যোজনার টাকা পায়নি। টাকা পেলেও যারা সামান্য 2-1 পেয়েছে, তাদের কাছ থেকে 20,000, 25,000, 30,000 যেমন যেমন পেয়েছে কার্ড মানি আদায় করেছে। কাউকে হয়তো প্রথম পর্বে টাকা দিয়েছে, সে বাড়ি তৈরি করে অর্ধেক করে পড়ে আছে, এমন ঘটনাও আছে। এলাকার গ্রামের কোনো রাস্তাঘাটে কোনো উন্নয়ন হয়নি, কোথাও কোনো লাইট লাগেনি। মানুষের যেটা প্রাথমিক চাহিদা, জল, খাবার জল কোথাও গিয়ে পৌঁছায়নি। কেন্দ্র সরকারের টাকাগুলো পুরো 9-6 হয়েছে, নেতাদের পকেটে ঢুকেছে। তৃণমূলের নেতারা কোটিপতি হয়েছে। মানুষ 15 বছর আগেও যেমন ছিল, 2011-এর আগে, মানুষ 2026-ও সে একই আছে। তৃণমূল কোনো কাজই করেনি। এই যেহেতু আপনি যবে থেকে প্রার্থী হয়েছেন, আপনি যেই বলেন যে সাংবাদিকতা দীর্ঘদিনের ক্যারিয়ারের পর এখন রাজনীতির সবে সবে হাতে খড়ি বলা যেতে পারে, বারংবার যে ব্যক্তিগত আক্রমণ আপনাকে করা হচ্ছে যে আপনি এত বছর মেমারিতে ছিলেনই না, তাহলে মেমারির ছেলে, ঘরের ছেলে, এই কথাটা বলছেন কি করে? দেখো, 1 নম্বর হচ্ছে আমি আমার কাজের স্বার্থে বাইরে ছিলাম। 2001 থেকে সাংবাদিকতা করছি, এবং এখানে শুধু কলকাতা নয়, আমি বালুরঘাট দিয়ে জীবন শুরু করি, দক্ষিণ দিনাজপুর, মানে ভারত বাংলাদেশ সীমান্ত এরিয়া। বালুরঘাটে কাজ করেছি, আসানসোল, দুর্গাপুরের রানীগঞ্জের কোল বেল্টে কাজ করেছি, ইটিভি বাংলার রিপোর্টার ছিলাম আমি। বালুরঘাটে কাজ করেছি, আসানসোল, রানীগঞ্জ, দুর্গাপুরের কোল বেল্টে কাজ করেছি। তারপর গেছি পুরুলিয়াতে, 2007 থেকে 10 ওই টালমাটাল সময় মাওবাদী এরিয়ায় আমি কাজ করে এসেছি পুরুলিয়াতে 4 বছর। তারপরে কলকাতায় গেছি, ইটিভি বাংলার পর আমি আমার নিজস্ব ইউটিউব চ্যানেলে কাজ করেছি, আমার স্টুডিও ওখানে।
রাজনীতিবিদদের সাক্ষাৎকার ওখানে, বলে যারা মূর্খের মতন বলছে যে 25 বছর সম্পর্ক নেই, আর অ্যাকচুয়ালি তৃণমূলের প্রার্থী কি করে এটাও জানতে হবে। তৃণমূল এখানে কোনো প্রার্থী পায়নি মেমারিতে। কেন পায়নি? কারণ মেমারির টিকিট কোনো তৃণমূলের নেতা টাকা দিয়ে কিনতে পারেনি। বাজারে যা দর উঠেছে, তৃণমূলের কোনো নেতা সেই দরে ভাইপোর কাছ থেকে টিকিট কিনতে পারেনি, এটা হচ্ছে আসল কথা। তাহলে মেমারির লোকেরাই টিকিট পেত তৃণমূলের, কিন্তু তৃণমূলের লোক ভাইপোকে সেই টাকা দিতে পারেনি যে টিকিটটা কেনা যাবে। তৃণমূল বর্ধমান থেকে একজন আসা বহিরাগত লোক, যার হচ্ছে বালির ব্যবসায়ী, মদের কারবারি, যার 5 তলা বার আছে, সে ভাইপোর কাছ থেকে টিকিটটা কিনে ফেলেছে। তাহলে মেমারির শিক্ষিত মানুষ কোনোদিন এই বালির ব্যবসায়ী আর মদের ব্যবসায়ীকে ভোট দেবেই না। তারা ঘরের ছেলেকেই ভোট দেবে, যে সিস্টেম চেঞ্জ করতে নেমেছে তাকেই ভোট দেবে, যে রাজনীতিবিদরা তিনি প্রতিশ্রুতি কোনো রাখেনি। এই প্রথম মেমারির মানুষ একজন সাধারণ মানুষকে ভোট দিতে চলেছে যে আগে রাজনীতি করেনি। ফলে তৃণমূলের এবার জেতার কোনো রকম কোনো চান্স নেই, তাই বদমাইশিগুলো করছে, তাই নির্লজ্জ ব্যক্তিগত আক্রমণ করছে। আমিও করতে পারতাম, কিন্তু অ্যাকচুয়ালি তৃণমূল প্রার্থীর মতো নির্লজ্জ আমি কখনো হতে পারবো না। তাই আমি এখানে যারা দাঁড়িয়েছে সেই কোনো প্রার্থীকে আমি কোনো ব্যক্তিগত আক্রমণ করতেই পারবো না, কারণ ওটা আমার রুচিতেই নেই। এটা হচ্ছে রুচির তফাৎ। একটা শিক্ষিত মানুষ যে 25 বছর সাংবাদিকতা করেছে তার একটা রুচি, আর যে বাপের ব্যবসাটা চালাচ্ছে বালির ব্যবসায়ী আর মদের কারবারি তার একটা রুচি, দুটো রুচির তফাৎ থাকবেই। এই প্রসঙ্গে একটা কথা না বললেই নয়, যেহেতু রাজনৈতিক বহিরাগত প্রসঙ্গটা উঠে এলো, মমতা বন্দ্যোপাধ্যায় এবারে ভোটের ক্ষেত্রে আবারও কিন্তু বাঙালি অস্মিতাটাকে বড় ইস্যু করছেন, যেমনটা আমরা দেখতে পাচ্ছি। সেখান থেকে তিনি বারংবার সবাইকে বহিরাগত বলে লাগিয়ে দিচ্ছেন। তাহলে মেমারিতে একটা বহিরাগত প্রার্থী দিয়েছেন। দেখো, মমতা যাদেরকে প্রার্থী করে তারা সব নিজের প্রার্থী হয়ে যায়, মানে ভূমিপুত্র হয়ে যায়। যেমন মেমারিতে বাইরে থেকে প্রার্থী করেছে মমতার তৃণমূল, কাকে কাকে রাজনীতিবিদ থেকে সাংসদ বিধায়ক বানিয়েছে। দেখো, শত্রুঘ্ন সিনহা, ইউসুফ পাঠান, কীর্তি আজাদ, সব তো বাইরে থেকে নিয়ে এখানে এসে সাংসদ করেছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো অন্তত বহিরাগতটা সাজে না। মমতা বন্দ্যোপাধ্যায় নিজেও তো বহিরাগত হিসেবে নন্দীগ্রামে গেছিল। একদিকে যেমন আমরা দেখতে পাচ্ছি ভবানীপুর শুধু যদি একটু আসি, মমতা বন্দ্যোপাধ্যায় কোনোবারে আমরা ভবানীপুরে প্রচার করতে দেখি না, কিন্তু এবারে মমতা বন্দ্যোপাধ্যায় জোর কদমে ভবানীপুরে প্রচার করছেন। তাহলে কি ধরে নিতে হবে শুভেন্দু অধিকারীকে তিনি ভয় পাচ্ছেন? ভয় পাচ্ছেন না, মমতা বন্দ্যোপাধ্যায় জানেন তিনি ভবানীপুরে হারবেন। তার পুরো ভুয়ো ভোটার ভবানীপুর থেকে একেবারে কেটে সাফ করে দিয়েছে নির্বাচন কমিশন। মমতা বন্দ্যোপাধ্যায়ের যে ভোটগুলো ছিল ভুয়ো ভোট, নির্বাচন কমিশন কেটে সাফ করে দিয়েছে। কত বাদ গেছে? 50 লাখ না কত বাদ গেছে? তো 50 লাখ ভোটার বাদ গেছে ভবানীপুর থেকে। মমতার পুরো ভুয়ো ভোটার কেটে সাফ। শুভেন্দু অধিকারী ওখানে হাসতে হাসতে জিতবেন। শুভেন্দু অধিকারীকে এখন সিদ্ধান্ত নিতে হবে তিনি কোন আসনটা রাখবেন, কারণ তিনি একমাত্র ব্যক্তি দুটো আসনে দাঁড়িয়েছেন। শুভেন্দু অধিকারী নন্দীগ্রামেও ভালো মার্জিনে জিতবেন, ভবানীপুরেও ভালো মার্জিনে জিতবেন, এবং শুভেন্দু অধিকারী ঠিক করতে হবে তিনি কোন আসনটা রাখবেন। দুটো আসনে শুভেন্দু অধিকারী হাসতে হাসতে জিতবেন। একটা শেষ প্রশ্ন, যেহেতু আপনি দীর্ঘদিনের সাংবাদিকতার ক্যারিয়ারের সঙ্গে যুক্ত ছিলেন, এই প্রশ্নটা না করলেই নয়। নির্বাচন কমিশনে একেবারে শেষ এরপর যখন ট্রাইব্যুনাল হলো, ট্রাইব্যুনালেও কিন্তু বিশেষ কিছু নাম যুক্ত হয়নি, মানে প্রায় 1 কোটির কাছাকাছি নাম কিন্তু বাদ চলেই গেছে। তাহলে এই যে এত সংখ্যক নাম বিভিন্ন আসন থেকে, ফিরাদ হাকিমের কেন্দ্র থেকে, মমতা বন্দ্যোপাধ্যায়ের কেন্দ্র থেকে এত নাম বাদ গেল, তাহলে কি এবারে আপনার আশঙ্কা কি বলছে? সত্যি কি তাহলে পরিবর্তন হতে পারে? সাংবাদিকের নজরে বলবেন, কিন্তু রাজনীতিবিদ হিসেবে নয়। দেখো, আমি তো প্রথম থেকেই বলে এসেছি, আমি তো জানতাম না যে আমি ভোটে দাঁড়াবো। তুমি তো জানো আমি স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে প্রশ্ন করে এসেছি যে অভিষেক বন্দ্যোপাধ্যায় 150 কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত হলো PMLA তে, তাকে কেন অ্যারেস্ট করা হলো না? একটু অ্যাড করবো, এবারে বিজেপি যেহেতু মানে স্টার ক্যাম্পেইনার হিসেবে খোদ নরেন্দ্র মোদী বারংবার আসছেন, মানুষের সঙ্গে জনসংযোগ করছেন, অমিত শাহ আসছেন, এমনকি বিজেপির কেন্দ্রে বিভিন্ন নেতা নেত্রী এসে প্রত্যেকটা মানুষের সঙ্গে কথা বলছেন, মানে প্রচুর ভাবে জোর কদমে লেগে পড়েছে বিজেপি। এর ফলটা কি হবে 26-এ? তবে 1 নম্বর প্রথম প্রশ্ন যেটা ছিল, এগুলো সব তৃণমূলের ভুয়ো ভোটার ছিল, অধিকাংশ তৃণমূলের ভুয়ো ভোটার। হ্যাঁ, এটা ঠিক স্বীকার করতেই হবে, কিছু ভোটার যারা অরিজিনাল ভোটার তারা বাদ গেছে, এবং এই বাদের পেছনেও তৃণমূলের মানে রাজ্য সরকারের যে কর্মীগুলো আছে তাদের বদমাইশি আছে। প্রথম থেকে তুমি দেখেছো এরা প্রথমেই ডাটা এন্ট্রি অপারেটর দিল না, পুরো ব্যাপারটাকে ঝুলিয়ে দিল, তারপরে কোর্টে গেল। ভারতবর্ষের 12টা রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলে SIR হয়েছে, কোথাও একটা পিন পড়ার শব্দ পাওয়া যায়নি। 21টা রাজ্যে নির্বাচন কমিশন ঠিকঠাক কাজ করলো, আর আমাদের রাজ্যে বদমাইশি করলো। এটা কি হতে পারে? মানতে হবে এটা। মমতা বন্দ্যোপাধ্যায় বদমাইশি করে এটা কোর্টে নিয়ে গেল। মমতা বন্দ্যোপাধ্যায়ের পিসি ভাইপোর একটাই টার্গেট ছিল যে এটাকে কোন রকমে বন্ধ করে ওই 24-25 সালের ওই ভোটার লিস্টেই ভোটটা করানো। এটা মমতার একমাত্র টার্গেট ছিল, যেটা নির্বাচন কমিশন ভেস্তে দিয়েছে। 90 লাখের মধ্যে খুব কম করে হলো প্রায় 88 লাখ হচ্ছে ভুয়ো ভোটার। খুব পরিষ্কার কথা, এগুলো সব তৃণমূলের ভুয়ো ভোটার বাদ চলে গেছে। তৃণমূল এবার দাঁড়িয়ে হারবে।
মুসলিম অধ্যুষিত বুথগুলো ছাড়া, মানে মুসলিম অধ্যুষিত বিধানসভাগুলো ছাড়া মমতা বন্দ্যোপাধ্যায় জেতার কোনো চান্স নেই। বিজেপি এবার আমার হিসাবে খুব কম করে হলেও 177 থেকে 180 আসন পাচ্ছে, তার মধ্যে মেমারিটাও আছে একটা। নাকি সাংবাদিক হিসেবে বললেন? এটা সাংবাদিক হিসাবে বলবো, তোমরা ঘুরে দেখো। প্রার্থী হিসাবেও বললাম মেমারি, অন্তত মেমারিতে এবার পদ্মফুল ফুটছে, পশ্চিমবঙ্গে পদ্মফুল ফুটছে, এই নিয়ে কোনো সন্দেহের কোনো অবকাশ নেই। একেবারে কিন্তু মানব ঘোষ যেমনটা বলছেন, মেমারি প্রার্থী হিসাবেও বলা যেতে পারে বা সাংবাদিক হিসাবে বলা যেতে পারে, বিজেপি অর্থাৎ মেমারিতে পদ্মফুল ফুটে চলেছে এবং বিজেপি এবারে নির্বাচনে অত্যন্ত ভালো ফল করবে, যেহেতু মানুষ রীতিমতো আর পারছে না এই সরকারের একের পর এক দুর্নীতি, শিক্ষা থেকে চাকরি সমস্ত ক্ষেত্রে যে পরিমাণ দুর্নীতি হচ্ছে, সে সমস্ত কিছু থেকে কিন্তু মানুষ এবারে 26-এ পরিবর্তনের লক্ষ্যেই ভোট দেবে এবং কোথাও গিয়ে একটা সাইলেন্ট ভোটিং হবে। যে মানুষগুলো বর্তমানে এগিয়ে আসছেন না, ভয় চোটে কথা বলতে পারছে না, তারা কিন্তু ভোট বাক্সে মমতা সরকারকে বুঝিয়ে দেবে যে সত্যি সত্যি পশ্চিমবঙ্গের মানুষ পরিবর্তন চায়।